পৃথিবীতে যদি সুখী হওয়া যাইতো তাইলে আল্লাহ তাআলা বেহেশত বানাইতো না। আমার বড় বোনও ডাক্তার, আমার মেজো বোনও ডাক্তার। হ্যাঁ, আমি হচ্ছে কি ফ্যামিলির একমাত্র ব্ল্যাক শিপ। হ্যাঁ, সবাই তো হাসলো, কিন্তু আমার তো হাসি আসেনি। বলতেছে যে আজকে আমার বয়ফ্রেন্ডকে কল দিয়েছি। হ্যাঁ, আমি জানেন আমি 4 বার কল দিয়েছি, ধরেনি। তারপরে যখন 5th টাইম কল দিলাম দেখি কল ওয়েটিং। তার মানে বুঝছেন, ও তো জেগেই ছিল। হ্যাঁ, বন্ধ দ্বার খুলেছেন, অন্ধকার ঢুকেছে, কি সুন্দর অন্তমিলের খেলা, কি গভীরতা, এই সেই। যেটা আসল কাহিনী আপনারা কই আজকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি গল্পগ্রাফির সিজন 2 এর 7ম পর্ব। আপনাদের সাথে আছি আমি রাতুল খান এবং আমাদের আজকের গেস্ট ছড়াকার অনিক খান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ গল্পগ্রাফিকে, রকমারিকে, অন্যরকম গ্রুপকে এবং আপনাকে এবং আপনাদের টিমকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরাও অনার্ড ভাইয়া। আপনি কেমন আছেন আগে সেটা বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি যেটা সবসময় বলি আর কি, যে কি বলে যে আমি আসলে কখনো সুখী হওয়ার চেষ্টা করি না আর কি। কারণ আমি বিশ্বাস করি যে সুখ হচ্ছে গিয়ে পৃথিবীতে যদি সুখী হওয়া যাইতো তাইলে আল্লাহ তাআলা বেহেশত বানাইতো না। সুখ হচ্ছে গিয়ে বেহেশতে। আমরা দুনিয়াতে খুশি থাকতে হবে। হ্যাঁ, তো আমি খুশি মানুষ। তো আমি এই জন্য আমার এমনও হয়েছে যে সবখানে, যেহেতু আমি ইভেন ফেসবুকেও হাসি খুশি জিনিসই আমি বেশি পোস্ট করি। তো এই কারণে এই জন্য এমনও হয়েছে আমার লাইফে যে একদম ইভেন আজকের বাংলাদেশে খালেদ মহিউদ্দিন ভাই হোস্ট করতেছে কড়া কঠিন শো, এর মধ্যে কলিন আসছে যে অনেক খানের কাছে প্রশ্ন যে উনি এত হাসি খুশি কীভাবে থাকেন। তো এটা রহস্য, এরকম রহস্য নেই আসলে। রহস্য হচ্ছে এটাই যে আমি খুশি আছি। এটা কিন্তু অনেক বড় একটা ব্লেসিং, কারণ অনেক চেষ্টা করেও হয়তো খুশি থাকতে পারে না বা সন্তুষ্ট থাকতে পারে না। আপনি কি ছোটবেলা থেকে এরকম ছিলেন? ওইটা আমি বলতে পারবো না, এটা তো আব্বা বলতে পারবে। তবে হ্যাঁ, তারা বলে যে আমি নাকি কখনো কিছুর জন্য আবদার শখ ওইরকম কখনো কিছু করি নাই। এটা আমি জানি না। আমার আগ্রহ কম, আমার কম। এটা হয়তো ওইটাই হয়তো আমার সীমাবদ্ধতা। আই ডোন্ট নো। ছোটবেলায় দিন কাটাতেন কিভাবে ভাইয়া? যেরকম পৃথিবীটা তখন দেখতেন, এখন ফিরে তাকালে কি মনে হয়? এটা দুইটার দুই রকম উত্তর হবে। যদি দিন কাটাতাম তো শৈশবের 24 ঘন্টা কীভাবে কাটতো এইটা যদি হয়, তাহলে হচ্ছে দিনের বেলা স্কুলে পানিশমেন্ট খাওয়া কাটতো, আর থেকে বাসায় আসার পরে আম্মার মায়ের খাওয়া কাটতো। এইটা হচ্ছে এইভাবে দিন কাটতো। আর আপনি যদি বলেন যে আর এমনি এর বাইরে প্রচুর পড়তাম। পড়া আমাদের আমাদের পারিবারিক একটা বিষয় আর কি, যে আমার কি বলে পড়ে না, এটা একটা আজব জিনিস যে পড়ে না, এটা কি বই পড়েন, এটা কেমন কথা, এটাই আর কি। অনেকটা কি এরকম যে যারা বই পড়ে না তাদেরকে মানুষ মনে হইতো না? আমরা আশ্চর্য, আমাদের কাছে খুব কমন ছিল জিনিসটা আর কি, ব্যাপারটা যে। আর হচ্ছে কি, ইনফ্যাক্ট তখন সবাই তো বই পড়তো, শুধু পরিবারের কথা বললে বকরম্বর করতে যাচ্ছি না। আমাদের ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি থেকে শুরু করে আশেপাশে পাড়ার প্রতিবেশী, আমাদের ছোটোবেলায় আমি আর আমার মেজো বোন মিলে একটা লাইব্রেরিও দিয়েছিলাম। হ্যাঁ, আমাদের যে বইয়ের কালেকশন, হ্যাঁ, ওখানে আবার আলাদা থাকতো যে এটা হচ্ছে কি বড়রা পড়বে, এটা ছোটরা। আস্তে আস্তে বড় হইলে তারা ওই তাকের দিকে যেতে পারতো। মানতেন ভাইয়া? জানি না, কিছু কিছু ক্ষেত্রে অবশ্য অনেক কিছুই আগে পরে হয়ে গেছে। ওইটা বাদে এছাড়া আমরা লাইব্রেরি হচ্ছে একেবারে যে করে টালি খাতা নিয়ে সব বইতে সিল দিয়ে হচ্ছে 2 টাকা করে আমরা ভাড়া দিতাম, এরকম আর কি। তো তখন সবাই পড়তো, আসলে এলাকা সবাই পড়তো। পরে ভাই আপনার লেখালেখি কবে থেকে শুরু? লেখালেখিটা প্রফেশনালি যদি ধরি তাহলে 95-96 আই গ্যাস, 95-96 যতদূর সম্ভব। সবচেয়ে ইন্টারেস্টিং যে কথাটা, সেটা হচ্ছে আমার প্রথম ছাপা লেখাটা হচ্ছে কি ইংরেজিতে, ডেইলি স্টার। হ্যাঁ, অনেক ছোটোবেলায় ওদের যে একটা বাচ্চাদের পাতা ছিল, ওদের কী জানি নাম ছিল, খুব পপুলার ছিল পাতাটা। তো ওইটাতে একটা লেখা, তাও কি লেখাটা ছিল খুবই সিরিয়াস। এটা ছিল তখন তো, এখন যেটা বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তখন ছিল বিসিসিবি। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল বোর্ড, এরকম একটা কিছু। তো ওদের ওপেন লেটার ওদের কাছে, ওই যে আইসিসি ট্রফি জেতার আগে বা পরে দিয়া, কারণ আমি মোহামেডানের প্রচণ্ড ফ্যান ছিলাম। আমি আমার ছোটো চাচার কারণে, শরীফুল ইসলাম খান, আমার ছোটো চাচা, উনি একদম সিজন টিকিট কিনে ফেলতেন। হ্যাঁ, আমরা মোহামেডানের
মানে পুরা ফ্যামিলি হচ্ছে গিয়ে আমরা মোহামেডানের ফ্যান, শুধুমাত্র আমার আম্মা আবাহনীর ফ্যান, আর আমার আব্বা এখন নাকি আম্মাকে সামলাবে নাকি আমাদেরকে সামলাবে, এটার জন্য সে রহমতগঞ্জ সারিবান, হ্যাঁ সে রহমতগঞ্জে সাপোর্ট করতো। তো যেটা হয়তো হচ্ছে কি যে এই খেলার দেখতাম প্রচুর, হ্যাঁ তো ওই সময় মানে লোকাল লিগটা মোহামেডান এবং সব খবর রাখতাম, মানে কি বলে দল বদলের সময় হয়তো বা ক্লাবেও চলে যেতাম দেখতে যেসব খেলোয়াড়রা আসতেছে যাইতেছে কে কোন দলে যাবে। তো ওই সময় অ্যান ওপেন লেটার টু বিসিসিবি একটা লেখা লিখেছিলাম, ওইটা হচ্ছিল আমার প্রথম লেখা। তারপরে যাই তারপরেই উন্মাদে, তারপরে এটা ছাড়া আর ইংরেজি বোধহয় একটা দুইটা লেখা ট্রাই করছি। বাট ভাইয়া উন্মাদেরটা নিয়ে হচ্ছে আমার অনেক আগ্রহ আছে যে উন্মাদে আপনি কিভাবে আসলেন, কারণ আপনার মুখে হচ্ছে উন্মাদের অনেক গল্প শুনেছি, তার কিছু কিছু হয়তো আমরা দর্শকদের সাথেও আজকে শেয়ার করতে পারি, বিশেষ করে ওখানে কাজ করার অভিজ্ঞতা এবং আরো নানা রকম উদ্ভট জিনিসপত্র। আসলে সময় নেই, মানে আমার খালি উন্মাদে ঢোকার এই গল্প বলারই সময় নেই, মানে এটাতে কয়েকটা পর্ব করতে হবে। তো কারণ হচ্ছে উন্মাদ একটা অসাধারণ জায়গা। আহসান হাবিব আমাদের যে বস, আমাদের যে গুরু, মানে যার কারণে মানে যার আমি বলি সবসময় যে যার মানে সরাসরি আশ্রয় এবং বাড়াবাড়ি প্রশ্রয়, মানে আমরা যে যতটুকু যা করতে পারছি ওই কারণে ওনার কারণেই, দি বস আহসান হাবিব। সে আসলে আমি আমার অনেক ছোটোবেলায় মানে আমি এখন এতটা বুড়া হয়ে যায়নি, বাট জ্ঞান যেটা বলতেছিলাম যে ওই সময় 95-96 দিকেই হচ্ছে গিয়ে লেখা পাঠাতাম, হ্যাঁ, এবং দেখি প্রথম লেখাটাই ছাপা হয়ে গেছিলো এবং বেশ খুব যত্ন করে চেপেছিল। যে মানে এখন বুঝি, এখন প্রতিনিয়ত কাজ করে এখন বুঝি যে ট্রিটমেন্টটা বস কীভাবে দিছিল, যে চিঠিপত্র পাতাতে কিন্তু খুব সুন্দর একটা বক্স করে আলাদা অনিকের শের, তখন শুধু অনিক নামে লেখাটা পাঠিয়েছিলাম, আমার ডাক নাম অনিক আর কি। আর ও তো কী বলে ওইটা একটা বক্স করে ওখানে আবার একটু ইলাস্ট্রেশন করে, হ্যাঁ অনিকের শের বলে সুন্দর। তো ওইটা পরে বুঝেছিলাম যে এটা একটা মানে ট্রিটমেন্টটা এত অসাধারণ ছিল, হ্যাঁ। তো ওইটা মানে প্রথম ছাপা হওয়া, তারপরে ওটা পাঠালাম, তারপরটাও দেখি ছাপা হয়ে গেল, তারপরে পাঠাই দেখি ছাপা হয় না, হ্যাঁ হয় না, তারপরে আবার দেখি আরেকটা লেখা পাঠাই দেখি আবার ওইটা ছাপা হয়ে যায়। তো এইভাবে এরকম করতে তো একদিন সাহস করে আমাদের এই উন্মাদের যে ঠিকানা সবার মুখস্থ 50 টিপু সুলতান রোড, অনেক কষ্ট করে ওই ইয়েতে, তখন তো কোন ক্লাসে পড়ি, ওখানে চলে গেলাম পুরান ঢাকায়। তখন তো মানে আমাদের বাসা ছিল হচ্ছে গিয়ে সম্ভবত সিদ্ধেশ্বরীতে থাকতাম তো আমরা, কিংবা মিরপুর থেকে চলে গেলাম সেই ইয়েতে টিপু সুলতান রোডে। যে দেখি ওটা তো আমাদের ওইটা তো হচ্ছে গিয়ে অফিস, কি বলে বাণিজ্যিক অফিস, এডিটোরিয়াল অফিসে মানুষজন বিরক্ত করে, ওই জন্য এডিটোরিয়াল অফিসের ঠিকানা আমরা কখনো দেই না আর কি, এটা পরে জানছি। তো ওখানে যেহেতু কাউকে পাইলাম না, তো পরে হচ্ছে গিয়ে তাদের কাছ থেকেই আহসান হাবিব সাহেবের মানে বসের নাম্বারটা নিলাম, নেওয়ার পর খুব অনেক দিন পরে, মনে হচ্ছে মাসখানেক পরে মনে হয়, খুব সাহস করে একটা ফোন করল এবং ফোন ধরেই এবং সে সাথে সাথেই চিনল। কারণ ততদিন আমার 3টা ছড়া, মানে একটা তো অনেকের শের, ওখানে অনেকগুলো শের আছে, আমি যদি ধরেন অনেক মানে 4 লাইনের করে হয়তো বা মানে 10টা-12টার মতো পাঠালাম, আর ওখানে ছাপা হলো হচ্ছে গিয়ে ধরেন এরকম 6টা-7টার মতন আর কি। তো আরও 2টা ছড়া চিঠিপত্র পাতাতেই গেছে। তো ওই কি বলে বসে নেই, ও হ্যাঁ অনেক আচ্ছা ছড়াকার অনেক না, আমি তো মানে আহসান হাবিব আমাকে চিনি, আমি ফোনেই আমার হাত পা কাঁপা শুরু। তারপর তার কাছে বললাম যে জি মানে আমি একটু আসতে চাই, বলে হ্যাঁ চলে আস কোনো ব্যাপার না, চলে আপনি চলে আসেন। বললে আবার যে গলা শুনে তো মনে হচ্ছে আপনি তো মানে বয়স কমই হবে, মানে তুলি করে বলে আমি জি তখনও বলিনি আমি কিসে পড়ি না পড়ি, হ্যাঁ। তো বলে হ্যাঁ চলে আসে, ঠিকানা ওরকম ঠিকানা ধানমন্ডিতে অফিস, সেটা ঠিকানা দিয়ে দিল। তারপরে তো বেশ, তারপরেও অনেক ভয়ে অনেক ইয়ে করে একদিন যাওয়ার পরে গেটে ঢুকার সময় তার আগে আবার ফোন করে দিয়েছিলাম যে আমি আজকে আসছি স্যার এইসব। তো তারপর ঢুকার পরপরই দেখায় অনেক আসছে, তারপর ঢুকে তো আমার মাথা নষ্ট, কারণ হচ্ছে কি এক একজনের তখন যেটা মজা ছিল আসলে, এখন আমরা সবাইকে চিনি, চেহারা চিনি, তখন কারো চেহারা চিনতাম না, হ্যাঁ। সব প্রিয় লেখক মানে আছে না ডার্ক সাইটে সব, মানে আছে না যাদের পাগলের মতন যাদের ফ্যান, ঢুকার পরেই বলতেছে যে হ্যাঁ এই যে অনেক, ও আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে রোমান রায়হান, ওইটা হচ্ছে ওবেদুল গনি চন্দন, উনি হচ্ছে মিজানুর রহমান কল্লোল, উনি হচ্ছে সাজ্জাদ কবির, সাজ্জাদ ভাই আমাদের ছেড়ে চলে গেছে কয়েকদিন আগে। তারপরে এটা হচ্ছে আসরার মাসুদ রোমলেখক, এই সেই ওটা কার্টুনিস্ট মুখ শান্ত ভাই আমাদের মাঝে নেই।
তো মনে আছে প্রথম দিন এরকম যারা ছিলেন আর কি, মানে আমি তো মানে কিরকির কোথায় আসলাম, একে তো আহসান হাবিব সামনে সামনে মানে জলজন্ত আহসান হাবিব, হ্যাঁ, তারপরে আবার তারা কি বলে এই যে রুমি ভাই মানে হাসান খুরশিদ রুমি, হ্যাঁ, আমি তো পুরা মানে আমি নাই বুঝছেন। আর সব বারবার একটু পর বলতেছে বলে তুমি ছোট, এটা তো আগে বুঝি নাই, কিসে পড়ো এই সেই। তো যাই হোক এটা বলতেছে এটা আনন্দের স্মৃতি, বাট আমি ছোট নিয়ে এটা আবার খুব দুঃখের স্মৃতিও আছে, এটা আপনি জানতে চাইলে বলতে পারি সেটা। যাই হোক তারপরে হচ্ছে কি আমার মনে আছে যে আমার তো রীতিমতো হাত পা কাঁপতেছে আমি ওই প্রথম দিনই, কিন্তু আসলে উন্মাদের আবহটা এত ওয়েলকামিং এবং এত ওয়ার্ম, হ্যাঁ, মানে কি বলবো যে কি বলে আমি দেখতেছি যে বারবার বসতে বলতেছে আমাকে, হ্যাঁ, কিন্তু বসার কোনো জায়গায় নাই। কারণ কেউ বসতেছে হচ্ছে পুরানো একটা ম্যাকিনটশ কম্পিউটারের মনিটরের উপরে, কেউ বসে আছে পুরানো উন্মাদের গাড়ির উপরে, কেউ বসে আছে মানে এক একজন মানে চেয়ারে খুব কম লোকই বসা আর কি, মানে সব ভরা, কোনো বসার কোনো জায়গায় নেই। এই সময় আমার মনে, এই স্মৃতিটা আমি সারা জীবন মনে রাখবো। এই সময় রোমেন রায়হান মানে আছে না, আমি ছড়া লিখি রোমেন রায়হান, ওবায়দুল গনি চন্দন, মানে রিটন ভাইদের পরে লুৎফর রহমান রিটন ভাই, ওনাদের পরে তো মানে তারপরে এনারাই তো হচ্ছে গিয়ে যে আমিরুল ইসলাম ভাই, আঞ্জিল লিটন ভাই, তারাই তো এখানে রোমেন রায়হান, ওবায়দুল গনি চন্দন একখানে, মানে আমি তো মানে মানে কি বলবো, এটার মানে আমার ভাষা নাই রিয়েলি। তো ওই সময় কোনো জায়গা নেই, তা বারবার বসতে বলতেছে। ওই সময় হঠাৎ করে রোমেন ভাই তার চেয়ার থেকে একটু চেপে, একটা চেয়ারে বসা ছিল, সে বললো আরে বসো বসো, চেয়ার মানেই শেয়ার। মানে রোমেন রায়হান আমাকে ছড়ায় কিছু বলল, মানে আমার কাছে মানে এটা আনবিলিভেবল। এবং হাবিব ভাই যেভাবে আমাকে সবার সাথে পরিচয় করে দিল, হ্যাঁ, যে অনেক চিন্তা তো কিন্তু ছড়া লেখা সবাই, হ্যাঁ পড়ছি হ্যাঁ ভালো তো, তুমি খুব ভালো লেখো এই সেই, মানে হ্যাঁ ভালো এই সেই, খুব মানে প্রথমবার সবাই প্রশংসাই করবে, এটাই স্বাভাবিক। তো যদিও খুব একটা ভালো লেখাগুলো ছিল না, পরে বুঝছি। তো যাই হোক, তো ওই এটাই আর কি, মানে এরকম আরও এত যে স্মৃতি, এত যে এটা আসলে মানে বলা মানে শেষ করা যাবে না আসলে। এরপরে তো ভাই আপনি রেডিওতেও অনেক কাজ করেছেন এবং সেই শোগুলো ওই সময় অনেক জনপ্রিয় হয়েছিল। তো ওইখানে কিভাবে যাওয়া, এবং এখন যদি পিছনে ফিরে দেখেন এই জিনিসটাকে এখন কেমন এনজয় করেন? সব কিছু আসলে উন্মাদের কারণে। আমার আসলে সত্যি কথা, মানে উপরে আল্লাহ আছেন অবশ্যই, বা আমার দোয়া নিশ্চয়ই আছে। হয়তো বা কখনো কখনো একটুখানি আটকানোরও চেষ্টা করছে যে বেলাইনে চলে যাচ্ছে, কারণ আমরা 2 বোন 1 ভাই, আমার বড় বোনও ডাক্তার, মেজো বোনও ডাক্তার, হ্যাঁ, আমি হচ্ছে কি ফ্যামিলির একমাত্র ব্ল্যাকশিপ, হ্যাঁ, কৃষ্ণ ভেড়া, হ্যাঁ। তো যাই হোক, তো যেটা হয়েছে যে কিন্তু ওই বাধার ভিতরেও প্রশ্রয় ছিল, ওই বাধার ভিতরেও মানে আমার থেকে বেশি আমার আম্মার কাছে আমার লেখার কাটিং বেশি। আমার কাছে আমার কাছে আমার কোনো বেশিরভাগ বইয়ের কপি নেই আমার কাছে, সত্যি কথা। আমার হচ্ছে কি আমার কোনো বইয়ের কোনো লাগলে আমি আমার আম্মার কাছে চাই, তোমার কাছে কি আমার ওই বইটা আছে তাহলে দিতে পারো, সে তার কালেকশন থেকে বই দেয় এবং বলে ফেরত দিও, হ্যাঁ, যদিও ফেরত দেওয়ার হয় না। যাই হোক, তো কি বলে, তো এইভাবেই আর কি, মানে এইসব ওই পরিবারের আশীর্বাদ, তারপরে আশেপাশে লোকের উৎসাহ। আর ছোটোবেলা থেকে যেমন এই যে উন্মাদের 40 বছর পূর্তিতে মানে যতজন ইন্টারভিউ নিতে আসছিল আমাদের এক্সিবিশনে, সবাইকে আমার বাধ্য হয়ে একটা কথাই বলতেছে, সবারই প্রশ্ন ছিল যে আপনি তো এখন নির্বাহী সম্পাদক, আপনি তো অনেক কম বয়সে উন্মাদে ঢুকছেন, ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট, মেহেদি ভাই আর আমি তো সবচেয়ে ইয়াং ছিলাম, আমরা আর মানিক রতন, হ্যাঁ। তো ওরা 3 জনই অবশ্য আমার আগে, সম্ভব ইয়াস আগে, ওরা হচ্ছে মানে অফিসে যাতায়াত যেটাকে বলে আর কি, ওরা আগে, হ্যাঁ। তো যাই হোক, আমার কি বলে, তখন রেডিও মাত্র শুরু হচ্ছে, রেডিও টুডে আসছে, রেডিও ফুর্তিও খুব মোটামুটি হিট, কিন্তু ফুর্তিটার আমাকে হঠাৎ করেই একজন ফোন দিলেন যে আপনি কি উন্মাদের, তখনই মনে হয় সহকারী সম্পাদক ছিলাম সম্ভবত, ও যেটা বলছিলাম যে 40তম ইয়েতে সাংবাদিক যারাই আমাকে প্রশ্ন করতেছে যে অনেক ভাই আপনি কি বলে উন্মাদ তো অনেক ছোট থেকেই আপনি উন্মাদে কাজ করা শুরু করছেন, উন্মাদে পড়া শুরু করছেন কবে থেকে? তো আমি সবাইকে যেটা বলতাম, আমি এটা সত্য ঘটনা যে আমি উন্মাদের পাঠক কবে থেকে যাই না, কিন্তু অনেক আগে, তারও আগে থেকে আমি উন্মাদের শ্রোতা। তার কারণ হচ্ছে আমাদের বাসায় এরকম কালচারই ছিল যে আমার বাবা বা আমার চাচারা ভিতরকার জয়েন্ট ফ্যামিলি ছিলাম, কেউ না কেউ মাস শেষে উন্মাদটা কিনে নিয়ে আসতো এবং উন্মাদটা মাটিতে ফেলে আমরা সব পিচ্ছি পাচ্ছি গোল হয়ে বসে আমাদেরকে উন্মাদ তারা পুরে পুরে শোনাইতো, রিটন ভাইয়ের ছড়া, ওই যে কি বলে
আব্দুল হাই করে খাই খাই এই সব কিছু খেয়ে বলে কিছু খাই খাই হাই নাই, রাইট, ওগুলা। তারপরে হচ্ছে গিয়ে ও মানে পড়ে শোনাইতো। আবার কিছু অ্যাডাল্ট একটু যোগ থাকতো টুকটাক, তো ওগুলো একটু এড়ায় যেত আর কি। ওই জন্য প্রাইমারিলি ছিলাম দর্শক এবং শ্রোতা উন্মাদের। তারপরে নিজে নিজে পড়াশোনা একটু বড় হওয়ার পরে যে না নিজে পড়বো, ওইটা নিয়ে তো মারামারি উন্মাদ ছিঁড়াছিড়ি এই সেই অনেক কিছু হয়ে যেত। তো এটাই আর কি। এটা আর হচ্ছে কি এখান থেকেই রেডিওতে যেভাবে আসে সেটা হচ্ছে কি ওই রেডিও ফুর্তি, ওরা ওখান থেকে একজন কল করলেন যে তাদের তৎকালীন সিইও যিনি ছিলেন সাইদ কবির, অসাধারণ ভদ্রলোক এবং মানে দারুণ মেধাবী। বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রিতে মানে আমি বলবো যে যদি এরকম বলেন যে রেডিওকে আসলেই মানে কারা ওই লেভেল থেকে বাংলাদেশে বুঝতে পারছে এবং মানে কিছু করতে পারছে, আই উড ডেফিনেটলি সে 2-3টা নাম যদি বলতে বলেন তার মধ্যে অবশ্যই সাইদ কবির আছে। আনফর্চুনেটলি 3জনের নাম যদি বলি 3জনই রেডিও ফুর্তির। আর একজন হচ্ছে গিয়ে আপনার ড্যানিয়েল রহমান, সেও অসাধারণ একজন মানুষ, অসাধারণ মানে একজন রেডিওর মানুষ। আর হচ্ছে গিয়ে আর যে অপু যে ছিল সেও, এই 3জন আমি দেখছি। বাকি অনেকেই পছন্দ করি, বাট এই 3জনকে দেখি যে আসলে মানে নতুন একটা রেডিও, তো টেকনিক্যালি নতুন একটা মিডিয়া তখন। তার আগে ছিল রেডিও মেট্রোওয়েভ একটা ছিল, AM রেডিও, FM ছিল না, আর বেতার। এর বাইরে থেকে মানে কীভাবে করে করা যাই হোক, উনি নাকি আমার সাথে একটু দেখা করতে চান, কথা বলতে চান। এরকম একটা ফোন কল আসলো যে ছেলেটা, সেও একটা সাংবাদিক, ফুর্তিতেই কাজ করে। ফুর্তি শুরুই হয়েছে তখন, মানে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। তারপরে গেলাম, দেখা করলাম, ভালো লাগলো। এবং তাদের যেটা চাওয়া ছিল যে রেডিও ফুর্তির ভিতরে একটুখানি মানে ফুল ক্যারেক্টারটাতে একটু হিউমার আনা। হ্যাঁ, যে মানে ফুল রেডিও ফুর্তির ক্যারেক্টারটার মধ্যে হিউমারটা কীভাবে মানে আপনি একটু ইনজেক্ট করা যায়, আর একটু কেমনে মানে ফুর্তিনেসটা যেটা আর কি। হ্যাঁ, কারণ ওরা তো নিউজ করে না, শুধুমাত্র বেতারের নিউজটা চালায়। সো সিন্স ইটস এ কমপ্লিট মিউজিক স্টেশন, তো হিউমারটা কেমন আনা যায়, তখন এরকম কাজ শুরু করলাম। বিভিন্ন প্রজেক্ট, ছোটোখাটো অনেক কিছু প্রজেক্ট শুরু করে না। প্রথমে আমার মনে আছে যে রেডিওতে আমি পত্রিকার লোক, আমি রেডিওতে কী করবো এসেই, কিন্তু ওনার ইয়েতে খুব ভালো হলো। আমি মানে বাংলাদেশের ইতিহাসে বা দুনিয়ার ইতিহাসে ওইটা মানে এটা ছিল যে তার সাথে আমার কথা হয়েছিল যে সাইদ ভাই আমি করবো, তাহলে 1 মাস আমি করবো, 1 মাস আমি আসা যাওয়া করবো, করে দেখবো। এবং আমার 1 মাসের চুক্তি হয়েছিল এবং আমি একটু করাইছিলাম। আমার মনে আছে যে সাব্বির আহমেদ, আর যে সাব্বির খুব পপুলার ছিল তখন, বিশেষ করে সিলেটের একটা শো ঢাকায় বসে করতো। এবং ঢাকাতে তো আরও খুবই পপুলার ছিল, সিলেটে সে মানে খুব পপুলার ছিল। এখন একটা টেলিকম কোম্পানিতে আছে, দেশের বৃহত্তম নেটওয়ার্ক ওলা টেলিকম কোম্পানি, যাদের সিম বিক্রি বন্ধ, বুঝছেন, মানে কোম্পানির নাম বলা যাবে না, তো যতখানে বোঝানোর যতভাবে সম্ভব। যাই হোক, ও সাব্বির হচ্ছে গিয়ে ওইটা প্রিন্ট করে মানে আমাকে যাওয়ার সময় বলতেছে যে ভাই এই প্রথম দেখলাম কাউরে 1 মাসের, আমাদের এতদিন ধরে চাকরি করতেছি এমনও আমাদের কাগজ দেয়নি, জানেন, বুঝছেন। তো যাই হোক, খালি ইমেল দেয়, এই প্রথম দেখলাম কাউরে প্রিন্ট আউট দিয়ে 1 মাসের চুক্তি করতে। তো আমি বুঝলাম যে 1 মাস করে দেখবো, যে আমারও ভালো লাগতে হবে, আমার কাজকে আপনাদেরও ভালো লাগতে হবে। যদি দুইটা এদিক ওদিক মানে মিলে খাপে খাপ হয়, তাইলে আই ক্যান কন্টিনিউ, আদারওয়াইজ আমার রেডিওতে কোনো আগ্রহ নাই। শোয়ের আইডিয়াটা কার ছিল, মানে কিভাবে শোয়ের আইডিয়াটা মানে কি, একটা ওই সময়ের স্লটটা খালি পড়েছিল বেসিক্যালি। ওই সময় শো করতে এখনকার যে খুব হিট নায়ক শুভ, সে এবং কি বলে, সে কোনো একটা কারণে ওই শোটা মানে সে করা বন্ধ করে দিল। তো ওই স্লটটা খালি ছিল। তো খালি থাকার ফলে মানে আমাকে তখন বাই দ্যাট টাইম আমি হচ্ছে গিয়ে আমার অনেকগুলো প্রজেক্ট যেহেতু চলতেছে, আই নিডেড কি বলে, আমার স্ক্রিপ্ট রাইটার্স দরকার ছিল। তো ওইটার জন্য তখন আমি টিমে সিলেক্ট করি হচ্ছে গিয়ে শাহরিয়ার শরীফ, আমাদের কার্টুনিস্ট। সে শাহরিয়ার শরীফ ভাই হচ্ছে গিয়ে ওয়ান অফ দোজ কার্টুনিস্ট যারা হচ্ছে আমাদের মতন আইডিয়াবাজদের মানে পেটে লাথি মারার লোক আর কি, যে কার্টুনিস্টদের কোনো আইডিয়াই লাগে না। সে অসাধারণ, সে একে যায়, তার আইডিয়াও অসাধারণ। হ্যাঁ, সে কেউ যাচ্ছে। তো কি বলে, শাহরিয়ার ভাইকে বললাম, আর সজীব খান মানে পুলক নামে যে মানে সজীব খান হিসেবে সে বেশি পপুলার। তো তার আমরা 3জন মিলে স্ক্রিপ্ট করতাম সেই বিভিন্ন প্রজেক্টে এসেই। তারপরে আমার আগের থেকেই চাপ ছিল যে রাতের শোটা একটু করেন না, আপনি করেন না, দেখেন না কেমন হয়। সাইদ ভাইয়ের এই জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল, যে জিনিসটা সে হয়তো বা সে শুনে বলতো যে আমার আচ্ছা সবাই তো হাসলো, মানে যখন মানে মাস্টার করে যখন চালানো হইতো, সবাইকে ডেকে নিয়ে করতাম, ইভেন দারণ সহ।
হ্যাঁ, যিনি গেটে থাকতেন ওনাকে শহর ডেকে নিয়ে আসতাম যে মানে যাতে সবার অল টাইপস অফ তো আমাদের ড্রাইভার সাহেব যিনি ছিলেন গাড়ি তাকেও এই না ওই স্টুডিওর মধ্যে ঢুকায়া শোনানো হতো, কি বলে তো তাদের ভয়েসও না হয়তো, এই ভয়েসও ইউজ করতাম ভ্যারাইটি আনার জন্য, অথেন্টিসিটিটা ইয়ে করার জন্য। তো যাই হোক, তো সাইদ ভাই পরে বলতো মিটিংয়ে বলতো যে সবাই তো হাসলো কিন্তু আমার তো হাসি আসেনি, হয়তো বা আমার বয়সটা হয়তো বা একটু আপনাদের থেকে বেশি, হয়তো বা এই কারণে, কিন্তু ওরা যেহেতু হাসছে ওদের নিশ্চয়ই ভালো লাগছে, মেবি দ্য প্রবলেম ইজ উইথ মাই ফানি বোন, ওকে লেটস ডু ইট। হ্যাঁ, মানে এই ধরনের একটা অসাধারণ মানুষ ছিলেন ড্যানিয়েলও। হি ওয়াজ ভেরি কি বলবো এটাকে, সে খুবই ইনোভেটিভ এবং অসাধারণ তার ইয়ের মাথা, রেডিও মাথা সে একটা। আর তারপরে আর যে অপুর কথা বললাম, সে তো রেডিও ঢোল নিজেই চালালেন এত বছর। সো এই আর কি, এমনি এইভাবেই রেডিওতে আসে। তারপরে শোটা ধুম করেই আচ্ছা ঠিক আছে, বিরক্ত আছে ঠিক আছে করে দিই, আমাদের কোনো প্রোমো নেই, কিচ্ছু নাই, ওয়ান ফাইন নাইট আমরা জাস্ট মিটিং করে 10:30টার সময় মিটিং শেষ করলাম, তারপরে বসে বসে ডিনার করলাম। আমি স্যারের ভাই পুলক আর কে আমরা তো মেশিনও চালাতে পারি না, কারণ রেডিও আর্জিং এত সোজা না, মানুষ তো যেটা মানে এখন তো অবশ্যই দেখতে পারে, এখন তো লাইভ হয়তো দেখে আর কত মেশিনপত্র, পুরো মনে হয় একটা ককপিটে বসে আছি। হ্যাঁ, সো ওইটাতে আর কি, তো আমাদের জন্য সাউন্ড ইঞ্জিনিয়ার আমাদের বন্ধু পৃথিবী, সে তখন সাউন্ড ইঞ্জিনিয়ার রেডিও ফুর্তিরি, তো ওকেও বললো যে ঠিক আছে ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে ও সব ইয়ে করবে, আপনারা খালি কথা বলবেন আর গান বাজাবেন। তো ওইভাবেই ওয়ান ফাইন নাইট দুম করে শুরু। শোটা খুবই মজা লাগতো যে একদম সার্টেন কোনো টপিক ছিল না বা একদম খুব ধরা বাঁধা কোনো ফরম্যাট ছিল না। শাহরিয়ার ভাই হয়তো মাঝে মধ্যে একটা টপিক নিয়ে আসতো যে আজকে অমুক দিবস, এমন অদ্ভুত একটা দিবস, তারপর সেটা নিয়ে হচ্ছে অনেক কনভারসেশন হতো, মজা হতো। তো শোটা খুবই এনজয়েবল ছিল। থ্যাংক ইউ ভাই, মানে শোটার জন্য হলো থ্যাংক ইউ। না এখানে দুইটা কথা বলি। হ্যাঁ, একটা কথা হচ্ছে যে আপনার এই কি বলে এই শোটার যে আপনি যে বললেন না যে এটার মজাটাই ছিল যে একটা ধরা বাঁধা রেডিও ফুর্তিতে ওই সময় কিন্তু একদম মানে এটা নিয়ম করা ছিল যে প্রত্যেকটা আরজে কোনো শো পাওয়ার আগে তাকে ট্রেন করা হতো। এই যে বলে না সব ব্যাংলিশ বলে, রেডিও আসলেই ফেব্রুয়ারি আসলেই তো খবর হয়ে যায়। হ্যাঁ, কিন্তু রেডিও ফুর্তির একটা জিনিস ওই অন্তত ওই সময় আপনি যদি মানে পুরনো আর্কাইভ ঘাটেন আপনি দেখবেন, তারা যখন ইংরেজি বলে তখন সঠিক ইংরেজিটা বলতো, যখন বাংলা বলতো তখন সঠিক বাংলাটা বলতো। হ্যাঁ, এবং দুইটা গুলে কিছু করতো না আর কি ওইভাবে অ্যাজ সাচ। আমরা এই যে অ্যাজ সাচ বললাম যে হ্যাঁ, তো এই এতটুকুর বাইরে মানে যাইতো না আর কি। এটা একটা জিনিস। আরেকটা জিনিস, এবং ট্রেনিং দেওয়া হইতো তাদেরকে, জেনারেল নলেজের দেওয়া হইতো, কি বলে পরীক্ষা দিতে হইতো, রিটেন পরীক্ষা দিতে হইতো, তারপরে কোনো আর্জির সাথে আর্জি হিসাবে কয়েকদিন শো করতে হইতো, তারপরে সে শো পাইতো। তো আমি খালি আমার একটা শো, তখন আমি যখন আচ্ছা ঠিক আছে শো মনে যখন ডিসিশন নিলাম আচ্ছা ঠিক আছে শো শুরু করবো। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমি শাহরিয়ার ভাই বা পুলক ওদেরকে বা সজীব ওদেরকে বলিনি, মনে আমি ডিসিশন নিয়ে ফেলছি যে করবো। তার করার আগে আমি হোমওয়ার্কের জন্য অন্য রেডিও ততদিনের মানে রেডিও আমার আরও রেডিও চলে আসছে, তো আমি সব রেডিওগুলো শোনা শুরু করলাম। হ্যাঁ, এমনি কাজের জন্য তো শুনতামই, তো আমি বিশেষ করে তখন রাতের শোগুলো বেশি শোনা শুরু করলাম। তো তখন দেখলাম যে আসলে না মানে সবাই না খুব সিরিয়াস ইন দ্য সেন্স যে সবাই খুব মানে কোনো মতেই মানে যাতে আসে না যে পান থেকে চুনটি যাতে খসে না পড়ে আর কি, যে খুব ভালোভাবে মানে কেউ একজন ফোন করছে যে কি বলতেছে যে আজকে আমার বয়ফ্রেন্ডকে কল দিয়েছি। হ্যাঁ, ও আমি 4বার কল দিয়েছি ধরেনি, তারপরে যখন 5th টাইম কল দিলাম দেখি কল ওয়েটিং। তার মানে বুঝছেন ও তো জেগেই ছিল, তাহলে কার সাথে কথা বলছে, আমার ভালো লাগছে না, আমি মরে যাব, আমি আত্মহত্যা করব। হ্যাঁ, সাথে সাথেই বলতো যে না আত্মহত্যা করবেন না, জীবনটা আসলে অনেক সুন্দর, এই সে মানে সবাই না খুব প্রপার ছিল, এভরিবডি ওয়াজ ভেরি প্রপার। তার মধ্যে এটা যেহেতু রেডিও ফুর্তি, ইটস আ মিউজিক স্টেশন, ইটস অ্যান এন্টারটেনমেন্ট স্টেশন। হ্যাঁ, তো তখন আমি একটা শর্ত দিলাম যে ঠিক আছে সাইদ ভাই আমরা শো করতে পারি, কিন্তু আমাদের কোনো ট্রেনিং দেওয়া যাবে না, আমরা কোনো রকম ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাবো না, আমাদের বহুত ট্রেনিং আছে। হ্যাঁ, কারণ বাই দ্যাট টাইম আমার মানে 1 দশক পার হয়ে গেছে, আমি আমাদের বহুত ট্রেনিং আছে ভাই, হ্যাঁ আমাদের কোনো ট্রেনিং লাগবে না। বলে এটা কি বলেন নাই সেই যদি ভুলে যায়, আমি যে ওই জন্যই আমার উদ্দেশ্যটাই সেটা, আমি ভুলই করতে চাই। হ্যাঁ, তো এই কারণে আমরা রেডিও ফুর্তি বইলা কত FM এটাও ভুলে যেতাম। হ্যাঁ, তো এইরকম প্রচুর ভুল করতাম আমরা। ওই ভুলটাই মানুষ, যেমন হচ্ছে আমাদের কেউ ফোন করে যদি এরকম বলতো
যে এই যে আমার ভাল লাগছে না, আমি মরে যেতে ইচ্ছে করছে, হ্যাঁ, কেউ যদি এটা SMS করতো, আমি বলতাম যে ভাই কত মানুষ না খায় মরে, না খায় বসে রয়েছে, আপনার আর কিছু না থাকবে, একটা রেডিও তো আছে, হ্যাঁ, আপনি যদি যান মরতে যান মরেন, মরে যান, রেডিওটা যা রেডিও নেই তার দিয়ে মরেন, বুঝছেন, আপনার থেকে জবাবই তার রেডিওটা দান করে মরে যান, অসুবিধা নেই। ভুলের প্রসঙ্গে ভাই মনে পড়লো, উন্মাদের মধ্যে সবসময় লেখাই থাকতো দেশের একমাত্র বানান ভুল পত্রিকা, কারেক্ট। তো ভুলটাকে হচ্ছে এখানে একটা ফিচার হিসেবে উপস্থাপন করা হতো। সো যখন পড়তে পড়তে হচ্ছে এরকম একটা বানান ভুল চোখে পড়তো, তখন কিন্তু খারাপ লাগতো না, বরং মজা লাগতো। আমরা মাঝখানে ইয়েও লিখতাম, বানাম ভুল পত্রিকা। তারপরে আমরা ভুলের রুসুকার দুরুকার নিয়েও মাঝে মধ্যে ইয়ে করতাম, কারণ তখন প্রচুর, তো তখন তো চিঠিতেই যোগাযোগ, তো চিঠির জন্য আমরা ওয়েট করতাম যে কেউ এই ভুলটা ধরতে পারে কিনা। তো যাই হোক, তো রেডিওতে এভাবেই আসে আর কি, ওইভাবেই শো করা, তারপর সময় সময় শুরু করা, তারপর রেডিও তারপরে ফুর্তি করা, তারপর হচ্ছে কি এমনি ফুর্তি বম নামে অনেক কিছু এগুলো আর কি। তো এভাবেই রেডিও। হ্যাঁ, আপনি অনেকদিন ছড়া লিখছেন না। ট্রু, এটা আমার একটা খুবই মন খারাপের জায়গা, কষ্টের জায়গা। লিখছি না, আসলে লিখতে পারতেছি না অনেস্টলি। আর একটা জিনিস যেটা হয় ভাই, আমরা তো মানে শুরুতে যখন ছড়া লিখেছি, মানে আগে যখন লিখতাম বেশিরভাগই তো ফরমাইশি ছড়া, যে আজকে কালকে বাজেট, বাগান সপ্তাহে বাজেট, হ্যাঁ, বাজেট নিয়ে একটা জলদি ছড়া লাগবে, হ্যাঁ, এবার সামনে পয়লা বৈশাখ, এটা বৈশাখ নিয়ে ছড়া লাগবে, বা একটা হরতাল, হ্যাঁ, একটা এই হরতাল নিয়ে ছড়া লাগবে, এরকম আর কি। শব্দটাই ভুলে গেছিলাম। তো যাই হোক, ওইটা কোনো ব্যাপার না, আমি একজন খুশি মানুষ, আমি বলেছি আমি খুশি, বাট তারপরেও আমি মানে কি যে আমি কি মাগো, আমি তোমার শান্তির প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। যাই হোক, ওইটার কথা না, কথা হচ্ছে গিয়া এই ছড়াটা হচ্ছে গিয়ে যে আসলে ঠিক মানে আমি যেটা বলি যে মানে হেলাল হাফিজের একটা কবিতা আছে না, যে কি আমি ছেড়ে যেতে চাই কবিতা ছাড়ে না, বলে কি নাগর চলেই যদি যাবি, তবে কেন বেঁধেছিলি এমন, কি যেন একটা খুবই সুন্দর, কি ঘর, হ্যাঁ, অসাধারণ। হেলাল হাফিজ ভাই এখন অসুস্থ হাসপাতালে, আল্লাহ তার দ্রুত আরোগ্য দোয়া করি। যাই হোক, আমার হচ্ছে উল্টা, যে আমার হচ্ছে আমি চাই লিখতে, আমার মানে আসলে এটা আমি যাই না, এটা কেউ মানে অনেকেই হয়তো বুঝবে, অনেকে হয়তো কষ্ট বুঝবে না, যে শব্দগুলো দেখি যে আশেপাশে ঘুরতেছে এই সেই, এটা একটা কিছু দেখলেই যে এই জিনিসটা, এই তো একটা আইডিয়া, এই তো এটাই, কিন্তু ঠিক কাগজে কলমে বা আঙ্গুলে কিবোর্ডে যে আসে তখন আসতেছে না, তখন হচ্ছে না। হ্যাঁ, ওই জন্য মানে ইদানিং হঠাৎ 2-4টা জিনিস লিখি, দেখবেন যে মানে গ্রামাটিক্যালি খুবই এক্সপেরিমেন্টাল টাইপের, আসলে এক্সপেরিমেন্টাল না, আসলে আমি হচ্ছে গিয়ে থাকতে পারি না এই কাঠামোর মধ্যে, ভিতরে ওই রকম করে লেখা আর কি। মানে আবার অনেক সময় ধরেন একেবারে থেকে আমার লাস্ট আমি জানি না কত বছর আগে বই বেরিয়েছে, ওগুলোর মধ্যে যদি দেখেন যে অনেক ছড়া আছে কোনো বিরাম চিহ্ন ছাড়া, হ্যাঁ, কারণ ওই ছড়াগুলো হচ্ছে গিয়ে হঠাৎ করেই আপনার মানে হড়বড় করে চলে আসছে, ঠাস করে টাইপ করে ফেলছি বা ঠাস করে লিখে ফেলছি, ওই জন্য ওগুলোতে আমি কোনো বিরাম চিহ্ন ব্যবহার করিনি, যাতে আমার মনে পড়ে যে এটা আমার ওই সময়ের লেখা আর কি। তো আমি জানি না, আমি কেন জানি আসতেছে না, তাদের অভিমান একদিন ভাঙবে আমি আশা করি শব্দগুলোর, তাই আমার অন্তমিলগুলোর একদিন যদি রাগ ভাঙে, আমি জানি না কী কারণে আমার উপর রাগ, যদি রাগ ভাঙে তাহলে যদি আসে তাহলে আবার নিশ্চয়ই লিখব। ব্যাপারটা কি এমন যে কবি কবিতাকে চুজ করে নাকি কবিতা কবিকে চুজ করে? দুইটাই হয়। আসলে কবিতাটা বা ছড়াও তো আসলে কবিতারই একটা ফরম্যাট, মানে মূল জনরা তো কবিতাই। আপনার কবিতা আসলে যেটা হয় যে কবিতা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কিন্তু যে আপনার কি বলে, এটা আপনি যে কেউ যে কোনোভাবে মানে একটা ছেড়ে দেওয়া জিনিস, আপনাকে আমি লিখে ছেড়ে দিলাম, আপনি আপনার মতো অনুবাদ করে নেন, হ্যাঁ, ইটস কমপ্লিটলি এটা একটা মানে একটা ওপেন জায়গা, আপনি একটা প্রেমের ছড়াকে বিদ্রোহের ছড়া বানায় ফেলতে পারেন। কবিতা করে যেরকম প্রচুর আপনার পূজার গান, পূজার কবিতাকে আমরা কিন্তু খুব প্রেমের করি, আসলে কিন্তু এটা ঈশ্বর বন্দনা, হ্যাঁ, কিন্তু এটাকে আমরা কোনো নারীর বন্দনা, কোনো মানুষের বন্দনা হিসাবে আমরা করি। তো ওইরকমই আর কি কবিতাটাও হচ্ছে গিয়ে সেরকম আর কি, যে আসলে কবি আর কবিতার মাঝে বিস্তর ফারাক থাকে,
এমনকি কবিতার বিষয় এবং কবির মনের অবস্থার ভিতরেও স্তর ফারাক থাকে। আপনার হয়তো বা যেটা বললাম যে ফরমাইশি ছড়াটা লিখতে হয় বেশি, লিখতে মানে হতো আর কি বেশি। তো তখন কি হতো, আপনার হয়তো বা কি বলবো এটারে, আপনার হয়তো বা কোনো কারণে প্রচণ্ড মন খারাপ, কিন্তু বাংলাদেশ টিম জিতছে, এই জন্য আপনাকে একটা আনন্দের ছড়া দিতে হবে। তখন আপনাকে কিন্তু ওই আনন্দটা আপনাকে দিতে হবে ওই জায়গাটায়। কিংবা আবার আরও বিষয় আছে, যেমন ধরেন কোনো একটা পলিটিক্যাল ক্রাইসিসে, ধরেন আমার মানে এমনি ইন জেনারেল ধর্ম এবং রাজনীতি এবং তারুণ্য, এই তিনটা জিনিসকে আমি খুব মানে আমার খুব আগ্রহের জায়গা। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে কি যে দেখা যায় যে আপনার আমার প্রচুর ছড়া আছে হয়তো বা প্রেমের, সবাই বলে প্রেমের, কিন্তু আসলে কিন্তু পিছনের গল্পটা হচ্ছে গিয়ে খুবই পলিটিক্যাল। হ্যাঁ, আবার কিছু পলিটিক্যাল ছড়া, অনেক ছড়া আছে দেখবেন যে মানুষজন বলে আরে খাইছে আপনি তো মানে পুরো বিপ্লব করে ফেলাইছেন ভাই। হ্যাঁ, ওইটার পিছনের ছড়াটা ছিল খুবই পারিবারিক। হ্যাঁ, মানে এরকম বিষয়টা কিন্তু এটাই আর কি, যে আমি কিন্তু আমার মতন করে মানে আমি জানি আমি কি করছি, আবার ওইটাই আমি কয়েকদিন পরে যখন পড়ি তখন আবার কিন্তু আবার মনে হয় যে না আচ্ছা এটার গল্পটা হয়তো আসলে এইটা ছিল, এই কারণে না ওই কারণে। হ্যাঁ, একটা যেমন বলি আমার একটা ছড়া, একটা খুব অনেক আগে এটা বেশ পপুলার হয়েছিল, মানুষজন খুব এটা যেখানে যেতাম এটা কোট করে আমাকে প্রশংসা করতো, বা বইমেলায় এসে হ্যাঁ খুঁজে বের করে দাও, যেটা বললাম তখন তো কেউ চেহারা চেনা যেত না, বছরে একবার বইমেলায় এসে বোঝা যাইত যে কি কে কোনটা। হ্যাঁ, তো কি বলে যেমন একটা 2 লাইনের একটা ছিল যে যেই খুলেছি বন্ধদ্বার ঢুকলো ঘরে অন্ধকার। হ্যাঁ, তো এটা নিয়ে তো সবাই কি ডিপ ভাই, এত গভীরতা এটার ভিতরে, কি অন্ধকার ঘরে ঢুকে গেল। হ্যাঁ, বন্ধদ্বার খুলেছেন, অন্ধকার ঢুকেছে, কি সুন্দর অন্তমিলের খেলা, কি গভীরতা, এই সেই। কিন্তু এটা আসল কাহিনী আপনারা পেয়ে আজকে। আসল কাহিনী হচ্ছে গিয়ে ভাই, ঝড় বৃষ্টির রাত ছিল, জানলা বন্ধ, আমার ছোট্ট রুম, ওইখানে পড়তেছি, মানে পরীক্ষা কিছু ছিল, পড়াশোনা করতেছিলাম, কারেন্ট ছিল না, মোমবাতি জ্বালায় লিখতে মানে পড়তেছিলাম। পড়তে এই সময় হঠাৎ করে কে জানি গেট খুলে ঢুকছে, তখন সব বন্ধ থাকলে এই বাতাসে একটা দমকা হাওয়া ঢুকে না, ওই বাতাসে মোমবাতিটা নিভে গেছে। ওই মাথায় আসছে যে অ্যাজ ইফ জানি দরজা খুলে অন্ধকার নিজেই ঢুকলো আর কি। কারণ আসলে না, দরজা খোলার সঙ্গে সঙ্গেই তো মোমবাতিটা নিভে গেল। তো ওইটাই তখনই ওই সময় মাথায় আসছিল যে যেই খুলেছি বন্ধদ্বার ঢুকলো ঘরে অন্ধকার। হ্যাঁ, তো এইটাকে মানুষ মানে অনেকে আর কি যে কি বলে খুব অন্য লেভেলের কি বলে ডেপথে নিয়ে যে এটাকে খুব বেশি দার্শনিক লেভেল। হ্যাঁ, আমি তো হ্যাঁ ঠিক জি যে লেভেলে ঠিক জি 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 আসলে এসব না ভাবলে কি হয়, বুঝছেন? আসলে তো যে পরীক্ষার জন্য পড়াশোনা করতেছিলাম হয়তো ওইটাও ফেল করছি, কিন্তু বাস্তবতা আসলে এই জন্যই বললাম যে আসলে কবি এবং কবিতার ভিতরে আসলে বিস্তর ফারাক থাকে আর কি। ভাই, আপনার ফরমাইশি লেখার কথা শুনে একটা কথা মনে পড়লো। আগেকার দিনে রাজা বাদশাদের তো হচ্ছে ওই যে সভা কবি কিংবা রাজকবি থাকতো, তারা এরকম কোনো রাজস্বিক কোনো ঘটনা ঘটলে সেটা নিয়ে কবিদের লিখে ফাটাই দিত এরকম। তো ওইরকম যুগ কি আবার ফিরে আসবে বলে মনে হয়? কারণ যত সামনে দিন যাচ্ছে এই ক্রিয়েটিভ ওয়ার্কগুলোর কিছু কিছু হচ্ছে মেশিন নিয়ে নিচ্ছে। এআই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছবি আঁকতে পারে, সো পরে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কবিতা লেখা শুরু করে এবং সেগুলো মানুষ ভিটামিনের মতো গেলা শুরু করে, সো তখন কেমন হবে ব্যাপারটা? খারাপ হবে না, ভালোই তো। কম্পিটিশন, জন হেনরির মতন একটা কম্পিটিশন হবে। শুধু তাই না, ইনফ্যাক্ট আমি যতদূর জানি যে এরকম ছড়া লেখার মানে একদম মানে আপনার মাত্রা, বৃত্ত, অন্তমিল সব ঠিক রেখা, এইরকম একটা অ্যালগরিদমের একটা সফটওয়্যার তৈরি করতেছেন আমাদেরই আমার খুব পরিচিত একজন বন্ধু, সেও ছড়াকার, মিন্টো তার নাম, এবং তার বেশ কয়েকটা বইও আছে বাজারে, রকমারিতেও আছে। তো কী বলে, এবং মিন্টো এবং সেটা তৈরিও করছিল, তারপরে হয়তো বা সে কোনো কারণে আটকে গেছে, মানে আটকে গেছে না, হয়তো বা বন্ধ রাখছে প্রজেক্ট, আপাতত আবার সে শুরু করবে, এবং এটা হবে, অসুবিধা কি, সমস্যা কি, অসুবিধা নেই। আর ইনফ্যাক্ট যেটা বললেন যে ওই যেটা যে ক্রিয়েটিভ স্পেসের জায়গাটা, ওইটা একটা ক্রিয়েটিভ মানুষের আসলে কখনোই আপনার মানে মানে আ পার্সন হু হ্যাজ আ পোয়েটিক লাইসেন্স, যার একটা এই কাব্যিক লাইসেন্স আছে, তাকে আপনি কোনোভাবে আটকাইতে পারবেন না। আসলে আমি আপনাকে বলি, যেমন ধরেন 1/11-এর সময়, যখন যে সময়টা ছিল আর কি, ওই সময়টায় দুইটা জিনিসের বাম্পার ফলন হয়েছিল। একটা হচ্ছে গিয়ে আপনার আলু, আমাদের মমতাজ আপা, আমার খুবই প্রিয় মানুষ, খুবই প্রিয় শিল্পী মমতাজ আপা, এবং অসাধারণ একজন মানুষ। যাই হোক, মমতাজ আপার এই যে আলু নিয়ে গানও গাইলো,
মনে আছে একটা খুব সুন্দর আলু, হ্যাঁ আমার পাশের বাসার ভাবি খুবই আলাপি, আলু দিয়ে বানায় সে আলুর জিলাপি, হ্যাঁ দারুণ অসাধারণ। তো মানে খুবই মানব মানে ইয়ে আর কি ঘনিষ্ঠ গান। যাই হোক, তো আরেকটা জিনিসে যেটা বাম্পার ফলন হলো হচ্ছে প্রেম। তো যেই ছড়া চায় সেই প্রেমের ছড়া চায়, যেই ছড়া মানে প্রেমের ছড়া ছাড়া কোনো প্রেমের কবিতা, প্রেমের গল্প, সাহিত্য কথা, কারণ হচ্ছে তখন একদম তো ঘরোয়া রাজনীতি বন্ধ, আপনার মিছিল করা বন্ধ, এই করা বন্ধ। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে একটা যদি আপনার বিশ্বাস করেন যে আই হ্যাভ আ ক্রিয়েটিভ লাইসেন্স, আই হ্যাভ আ পোয়েটিক লাইসেন্স, নোবডি ক্যান স্টপ ইউ। দেয়ার আর নো রেড লাইটস দ্যাট ক্যান স্টপ আ পার্সন উইথ আ পোয়েটিক লাইসেন্স। হ্যাঁ, আপনি চালকের আসনে বসলে আপনাকে কোনো লাল বাতি থামাইতে পারবে না। যেমন ওই সময় আমি কি বলে প্রথম আলোতে আমার যেত রেগুলার একটা SMS কাব্যর জায়গায় যেত, পরিস্থিতি অনুযায়ী SMS কাব্য। আমি একটা পরিস্থিতি বর্ণনা করতাম ছোট্ট, তার দুইটা বা তিনটা, কখনো একটা বা কখনো চারটা করে আমি SMS মানে 4 লাইনের ওই শেড দিতাম আর কি। তো ওই সময় তখন আমি যেহেতু পলিটিক্যাল কিছু লেখা যাবে না, সবাই প্রেমের ছড়া চায়, সবখানে প্রেমের ছড়া লিখতেছি, কিন্তু এটা তো আমার তো একটা ওই প্রথম আলোতে তখন আলপিন ছিল না রসালো ছিল তখন, যেটাই থাকুক ওইটার মধ্যে যেহেতু আমার ফিক্সড জায়গাটা আছে এখানে আমার, তো আমি ভাবলাম যে আমি এই জায়গাটাকে কাজে লাগাই। তো আমি এটি পরিস্থিতি অনুযায়ী SMS কাব্যটাকে বানিয়ে দিলাম, পরিস্থিতি অনুযায়ী নির্বিষ পলিটিক্যাল প্রেমের কাব্য। আমার কথা ছিল যে আচ্ছা ঠিক আছে, মিছিল করতে দিবে না, হ্যাঁ আমার অধিকার, মিছিল করতে দিবে না, স্লোগান দিয়ে দিবে না, আমি স্লোগান দিব। আমি কীভাবে দিব, আমি ছড়াকার। ওই জন্য আমি লেখা শুরু করলাম ওইটাই ওইরকম আর কি, যে ভাই সব এইটাই দাবি হোক, ওই সেই মেয়েটা তোমাদের ভাবি হোক, হ্যাঁ, কিংবা মাখা কানা হয় যদি তোর টুকটুকে লাল ঠোঁট, একাই আমি দিতে রাজি 14 কোটি ভোট। হ্যাঁ, এটা নিয়ে আবার সবাই অনেক খুব বিয়ে করেছে, যে কি বলে যে এটা হয়তো খুবই প্রেম একটা বিষয়। হ্যাঁ, প্রেমটাকে, অথচ আমি কিন্তু এটা বুঝাইনি। আমি কিন্তু আসলে বুঝাইছিলাম এখানে মার্কা খানা হয় যদি তোর টুকটুকে লাল ঠোঁট, একলা আমি দিতে রাজি 14 কোটি ভোট, এটা না। আরেকটা ছিল কি বললে, তোমার আমার ঠোঁট বুরুক মহাজোট। হ্যাঁ, এটা একটা প্রেমের ছড়া, হ্যাঁ, কিন্তু পলিটিক্যাল প্রেমের ছড়া। কিন্তু এখানে আমি কিন্তু আসলে বলতে চাইছিলাম যে 111 ওই টাইমটা ওয়াজ দ্য বেস্ট টাইম, যে আমাদের দুই নেত্রী তখন যদি এক হইতে পারে। আমি তো ওইটা বুঝিয়ে চাইছি, হ্যাঁ, রূপকার্থে। হ্যাঁ, কিন্তু সবাই এটাকে খুবই প্রেমের কবি ছড়া হিসেবে কিন্তু সবাই এটা প্রশংসা করেছে। আমি দেখেছি ইউনিভার্সিটির ছেলেরা, আপনার প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা আপনার নবীন বরণে কী বলে, বা ওদের কোনো প্রোগ্রামে যে টি-শার্টে ছাপায়ও আমি দেখছি, রিক্সা যেতে দেখছি যে কী বলে, যে বুঝলি না রে বুঝলি না, পাশেই ছিলাম খুঁজলি না, ভ্যালেন্টাইন্স ডেতে লেখা মিছিল করতেছে, আমি নিজে দেখছি কিন্তু। সো কী বলে, তো এটাই বললাম আর কি, যে আসলে আপনি যেটা বললেন যে ভয়ের কথাটা বলতেছেন, ওই ভয় পাওয়ার কিছু নেই, যার যার ইন্টারপ্রিটেশন আর কি, যে এগুলোকে যেভাবে নিচ্ছে। না মানে মানুষকে আসলে হারানো খুব ডিফিকাল্ট। মানুষ আসলে সৃষ্টির সেরা জীব, তো এখন সেরা হিসাবে তারা খারাপ দিক দিয়েও সেরা, ভালো দিক দিয়েও সেরা। তো এখন এই ইয়েটা তো সবসময় একটা থেকেই যাবে, রাইট? তো এখন জানি না, এখন ভালোর সেরাটা যখন আস্তে আস্তে আরও শক্তিশালী হবে, তখন আরও টেনশন করার জিনিস কমে যাবে। ও ভাইয়া, ভুলে যাব, তখন বলতেছিলেন যে ছোট হওয়ার কারণে হচ্ছে দুঃখের স্মৃতিও আছে কিছু। ও আচ্ছা, ওইটা একটা ঘটনা ঘটছিল একবার। আমার প্রথম যে বইটা বের হয় 2000 সালে, শেরের বই, চিকন লম্বা, ওইটা 4টে এডিশন গিয়েছিল। তো ওই সময় 4টে এডিশন বিশাল কথা, প্রথম বই, হ্যাঁ 2000 সালে, এটা একজাক্টলি 2000 সালে, মিলেনিয়াম, আমাদের মনে আছে এটা নিয়ে খুব বিশাল তখন হইচই, হ্যাঁ মিলেনিয়াম। তো ওই বইটার নাম ছিল ভালোবাসার কয়েক লাইন। তো ওইটা মানে একদম মুড়ির মতন বিক্রি হচ্ছে, হ্যাঁ। তো আর প্রকাশক ছিল হচ্ছে দিনরাত্রি প্রকাশনী, আর এটা পরিবেশক ছিল উন্মাদ। তো উন্মাদ স্টলেও থাকতো। তো উন্মাদে এসে, আর তো ততদিনে হচ্ছে কি আলহামদুলিল্লাহ আমি আসলে ইচ্ছা করে বই করিনি, কারণ মানে আমার ইচ্ছা ছিল যে আমি লিখবো, কারণ আমার ছড়াখার হওয়ার ইচ্ছাটা ছিল। তো আমি লিখবো, ওই জন্য আমি অন্য সাংবাদিকতা, অন্য যাবতীয় যা লেখা ওগুলো কিন্তু আমি সব নামে লিখতাম, কী বলে ছদ্মনামে লিখতাম। নারী পাতাতেও ধরেন আপনার এই কী বলে আনিকা, ফেরদৌস, এই টাইপের একটা কিছু দেয়া, হ্যাঁ। এমনকি আমি অনেক লেখাতে হচ্ছে কি আমি বন্ধু বান্ধব থেকে টাকা নিয়ে যাচ্ছি, তুই দেখতে চাস সমক পত্রিকা তোর নাম, হ্যাঁ বলে আসলে, হ্যাঁ আসলে বলে বলে খাওয়া, হ্যাঁ এই বাজি ধরে না, বাজি ধরে না, ইয়ে করে কি বলে হুম চ্যালেঞ্জ হিসেবে না, মানে রীতিমতো কি বলবো,
বিক্রি করা, মানে কি বলবো, খুবই মানে খারাপ কাজ, একটা মন্দ কাজ করা এটা। হ্যাঁ, তাকে এসে আমার মোগলাই পরোটা খাওয়াইলো, এসেই খাওয়াইলো। আমি জাস্ট খালি রাত্রে লেখাটা মেল করার সময়, হ্যাঁ, নামের জায়গায় ধরেন রাতুল খান দিয়ে দিলাম, কারণ জানে যে আমি এটা ছদ্মনামে লিখবো, আমি অনেক খান নামে লিখবো না, এটা ছাপাই দিল। ওরে বললাম যে অমুক তারিখ প্রথম আলোতে বা বড় কাগজে, হ্যাঁ, বা আজকের কাগজ বা যে পত্রিকায় হোক, ওইটা দেখিস, তোর নাম যাবে, তোর লেখা যাবে, আগে থেকে সবাইকে বলে লিখিস এটা নিয়ে লিখছিস। হ্যাঁ, সো এরকম আর কি, যে কি বলে, তো মানে এটা হচ্ছে কি ওই দুঃখের স্মৃতিটা, রাইট, দুঃখের স্মৃতিটা হচ্ছে গিয়ে আচ্ছা ভুলে যেতে চাই আর কি, বুঝছেন। সেটা হচ্ছে যে প্রথম বই স্টলে বসে আছি, লোকজন আসে, হ্যাঁ, অটোগ্রাফ নেয়, হ্যাঁ, মানে মানে আসলে সবাই তো বয়স্ক, সবাই তো মানে প্রেমের কবিতার, প্রেমের ছড়ার বই তো কিনবে তো সব অ্যাডাল্টসরা। আমি তো তখন ও লেভেলস দিইনি আমি, কিংবা দিছি হয়তো বা এ লেভেল দিব এরকম। তো ওই 4 বছর ধরে পত্রিকায় লিখছি বলে আমার মানে নামটা কিছুটা মানুষ হয়তো বা চিনছে, ফাটায় সব পত্রিকায় লিখতাম। এটা নিয়েও একটা গল্প আছে, এটা বলবো না, দাঁড়ান, এটা কৃতজ্ঞতার গল্প, এটা না বললে হবে না। তো আপনার যেটা হলো যে একদিন হঠাৎ করে দেখি স্টলের সামনে, আমি উন্মাদ স্টলে বসতাম, আমরা সবাই টাকা গুনতাম, আমরাই সেলস পার্সন ছিলাম সবাই, আমরা এখনও তাই করে ইয়াং যারা আছে। হ্যাঁ, তো ওখানে বসে আছি, সেই তো অটোগ্রাফও দিচ্ছি, হ্যাঁ, আমি তো খুব পার্ট নিয়ে থাকতাম, এই সেই, হ্যাঁ, তখন ওই সময় তো দাড়ি গোফ খুব একটা গজায় নেয় আর কি, এই সেই, হ্যাঁ। তো হঠাৎ করে দেখি যে স্টলের সামনে মানে প্রায় 20-22 জন মেয়ে হবে, ওই তারা সম্ভবত শামসুন্নাহার হল বা রোকেয়া হলের, হয়তো আমি শিওর না, দুইটার মধ্যে একটা। তো তারা সবাই আসছে, হাতে 100 হাতে একটা করে রজনীগন্ধা স্টিক আর কি, হ্যাঁ, তাদের সবার হাতে আমার বই, ওই আকাশি কালারের প্রথম যে এডিশনটা, ওই বইটা। সবাই এসে দেখি দোকানে স্টলে জিজ্ঞেস করতেছে, আচ্ছা কবি অনিক খান কোথায় আছে, তার সাথে দেখা করতে। সবার মুখ চোখ মানে তারা খুব অনেক সেজে গুজে আসছে, অনেকেই সেই, হ্যাঁ। তখন সামনে যে ছিল সে বলছে যে ওইটা হচ্ছে অনিক খান, হ্যাঁ। তারা সবাই আমার দিকে তাকাইলো, আমি করে বসে আছি, তখন আমি আরো মোটা ছিলাম, অনেক মোটা ছিলাম, হ্যাঁ। আর এই বাচ্চা আমি এভাবে করে বসে আছি, হ্যাঁ, আমি তো পুরো করে যে এতগুলো মেয়ে কি সুন্দর, হ্যাঁ, সুন্দর সেজে গুজে আসছে, হাতে আবার ফুল, আবার আমার নাম দিয়ে খুঁজে, হ্যাঁ। এবং আমার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তাদের যে চেহারাটা হইলো, পরিবর্তনটা, যে বলে না প্যারাডাইম শিফট, মানে আমি প্যারাডাইম শিফট কাকে বলে এটা আমি ওই দিন বুঝছি, বাস্তব উদাহরণ। হ্যাঁ, সবাই মিলে তাকাইলো, সবার হাতে বই, সবার হাতে রজনীগন্ধার স্টিক। আমার হয়তো তাদের উদ্দেশ্য ছিল, যেহেতু বই হাতে নিয়ে আসছে, আমরা আগে কিনছে, তারা নিশ্চয়ই হয় অটোগ্রাফ নিত, এবং তখন তার সেলফি যুগ ছিল না, একটা করে ফুল একটা দিত, তারা নিজেরা একটুখানি গোলে কিছুক্ষণ আলাপ আলোচনা করলো, আলাপ করতে করতে আমাদের একটু স্টিকার একটু হাতে দিল, তারা সালাম ভাইয়া আসি, হ্যাঁ, ছোটো ভাইয়া টাইপের আর কি, ভাইয়া আসি, আমি তো জি আপু সালাম বলে তারা সবাই চলে গেল, বুঝছেন, মানে কি আর বলবো। যাই হোক, আমার পেলে এরকমই হয় আর কি। ও ভাই, আবারও ভুলে যাব কৃতজ্ঞতার গল্প। কৃতজ্ঞতার গল্প ছড়াই নেই, যখন আমি ধরেন যেরকম ফাটায় ছড়া লিখছি, অলরেডি মানে 2-3টা বই বের হয়ে গেছে, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে মানে না সরি, খালি প্রথম বইটা বেরোয়েছে, এই কারণে আমি পরের বছর বই করি নাই, তার পরের বছর থেকে আবার বই করা শুরু করছি। যে তখন আমি মোটামুটি ধরেন সপ্তাহে 7টার বেশি আমার লেখা আসতেছে, মানে পাক্ষিক বলেন, দৈনিক বলেন, আপনার যাই বলেন, মাসিক, সবখানে আসতেছে, মানে আমার ছড়া যাচ্ছে আর কি, সব জায়গায় ফাটায় লিখতেছি। আমার তো ধারণা আমি তো অন্য লেভেলের, আমি তো ছড়াকার হয়ে গেছি, আমার কি লাগে। তো রোমেন ভাই, চন্দন ভাই, তারা এই দুইজন স্পেশালি আমাকে ওই সময় বলা হইতো যে রোমেন ভাই, চন্দন ভাই না খুব লাগালাগি ছিল, মজা করতো আর কি, দুজন আর কি মজা করেই খুব, মানে দুজনের মধ্যে খুব লাগতো, ঝগড়া লাগতো, অ্যাজ ইফ একজনকে দেখতে পারেন এরকম, কম্পিটিশন খুব, আসলে কিন্তু তারা খুবই ভালো বন্ধু ছিলেন, ভালো মানুষ ছিলেন, হ্যাঁ। তো যাই হোক, তো এই চন্দন ভাইও এইসব আমার জন্য প্রচুর করেছেন, কিন্তু রোমেন ভাই আমার স্পষ্ট মনে আছে খুব সে আমাকে একদিন বললো যে যে কি বললে, অনেক তুমি যে ছড়া লেখো, তারপরে কি তখন তো সব হাতে লিখতাম, তো তুমি কি ফ্রেশ করো না, কোথাও ফ্রেশ করে লেখো না, লেখতে কাটাকাটি হয় যে হয় না, হ্যাঁ হয়তো বলে, তারপর ফ্রেশ করে কোথাও লেখো জমা, হ্যাঁ আমার খাতা আছে, যে ওখানে আমি ফ্রেশ করে লিখি। বলে কয়টা আছে খাতা? আমি তখন আমার ছোট মোটটা 3টা খাতা ছিল,
আমি বলছি যে 3টা খাতা আছে, 2টা ফুল, 2টা ভর্তি হয়ে গেছে, একটার বাকি আছে, ওগুলো এটাও বাকিগুলো যদি আমি করে লিখি তাইলে এগুলো ভর্তি হয়ে যাবে। বলে আচ্ছা এখন যে 3টা আছে তুমি এই শুক্রবার দিন ফ্রি আছো সামনে? আমি হ্যাঁ শুক্রবার তো ক্লাস নেই। বলে যে তাহলে শুক্রবার দিন সকালবেলা আমি ঢাকা ইউনিভার্সিটির থাকি, ওই কলোনিতে, কি কলোনিটা যেন গেট দিয়ে নীলক্ষেত, ওখান থেকে ঢুকলি হাতে ডানে যে কলোনিটা, ওখানে থাকতেন তখন ছড়াকার রোমান রায়হান উনি। তো রোমান ভাই বললো যে আমার বাসা এখানে, তুমি তোমার খাতা নিয়ে সকালবেলা চলে আসতে পারবা 10টা 11টার দিকে? আমি বললাম যে হ্যাঁ পারবো নিশ্চয়ই। রোমান রায়হান বলতেছে তার বাসায় ডাকতে আমার ছড়ার খাতা নিয়ে, আমি তো মুগ্ধ। হ্যাঁ আমি গেলাম, হ্যাঁ সে করলো, সে অনেক গল্প করলো, অনেক কিছু বলে আমার সামনে আমার খাতাটা খুলে বসলো। ট্রাস্ট মি, প্রত্যেকটাই কিন্তু প্রকাশিত ছড়া, আমার কোনো অপ্রকাশিত ছড়া নেই। কোথাও না কোথাও প্রকাশিত হয়েছে, মানে ফেসবুক না, মানে একেবারে পত্রিকায় ছাপা হয়েছে, পাবলিশড, রাইট? সো মানে তার মানে কোনো না কোনো, সেই সময় তো সবাই তো খুবই, এখনো ভালো সবাই, বাট অন্য লেভেলের সাব এডিটার্সরা ছিলেন, তাই না? তাদের হাত দিয়ে গেছে, হ্যাঁ এইটারা পড়ছে, এই সেই। তো আমার তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে এইসব কি, কোনো ব্যাপারই না। হ্যাঁ তো সে আমাকে খাতা খুলে সে একটা কাঠ পেন্সিল, হ্যাঁ নিয়ে সে ছড়াগুলো পড়ে যাচ্ছে, খালি রিডিং পড়ে যাচ্ছে, আর এখানে একটা শব্দ কাইটা একটা শব্দ, অন্য একটা শব্দ লিখতেছে, এখানে লাইনটা উপরেরটা নিচে দিয়ে দিচ্ছে, নিচে উপরে দিয়ে দিচ্ছে, করে করে দুধ করে 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 সে করলো, করে বলে এখন পরে তো দেখো তো বেশি মজা লাগতেছে না এখন? আমি তো তখন আমি হাতে নিয়ে পড়তেছি, পড়লাম, বলে হ্যাঁ এখন তুমি প্রথম যে লিখছিলে ওইটা পড়ো তো। আমি ওইটাও পড়লাম, এবং আমার কাছে কিন্তু পড়তে আমার কোনো পড়ায় আমার কোনো হইলো না। আমি তো যে হ্যাঁ রুন ভাই পড়লাম, কিন্তু আমার তো পড়া তো পার্থক্য পেলাম না কোনো। বলে যে কারণ তুমি লেখক হিসেবে পড়তেছো, এটা মানে ওইটার লেখক হিসেবে পড়তেছো, তুমি পাঠক হিসেবে পড়তেছো না। লেখার পরে তুমি গড়বড় করে পড়ে যাবা। হ্যাঁ কারণ তুমি যখন লেখছো তুমি জানো যে কোন জায়গায় একটা মাত্রার পতন আছে বা কোনখানে একটা মাত্রা বেশি আছে। হ্যাঁ তো তুমি কিন্তু ওই সময়টা টান দিয়ে একটু লম্বা করে দাও, বা খাট করে একটু কাইটা পড়ে যাও, তোমার কান শার্প আছে, এইটা খালি বলি, এটা তোমার খুবই ভালো, তোমার কান খুবই শার্প, এটাকে কাজে লাগাও। হ্যাঁ এবং এই গ্রামারটা একটু ঠিক করো, কারণ ছড়ার গ্রামারটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ এবং আমি আসলেই আমার পুরো মনে হইলো যে আরেকটা প্যারাডাইম শিফট আমার লাগে, আমি একদিন যে লিখছি সব কী লিখছি, এগুলো তো সব গার্বেজ। মানে গ্রামাটিক্যালি হয়তো বা আবেগের দিক দিয়ে দেখলে খুব ভালো, কিন্তু গ্রামাটিক্যালি আর অল মানে আটার গার্বেজ, আর কিচ্ছু না। মানে আমাদের মতো বলতে গেলে রাবিশ, মানে একদম রাবিশ ছেড়ে আর কিছু না। মানে সিরিয়াসলি, মানে উনি আমার পুরো চিন্তার জায়গাটাই চেঞ্জ করে ফেললেন একেবারে। মানে জাস্ট সে মানে খুব বেশি হলে 6টা 7টা ছড়ার উপরে হাত দিলেন, হ্যাঁ কিছু শব্দ বদলাইলেন, বদলাইলেন, মাত্রা বৃত্তের হিসাবটা একটুখানি শিখাই দিলেন, একটু ওই যে 8-6 8-4 এরকম করে একদম মানে একেবারে বেসিকটা মানে খুবই 101-এর মতন করে শিখালেন। আর সঙ্গে বললেন নীরেন্দ্রনাথের যে কবিতার ক্লাস বইটা একটা জোগাড় করে, তোমার কাছে না থাকলে একটু খুঁজে কিনে তুমি। আমি তো বের হয়ে নীলক্ষেত থেকে কিনলাম। আমি তো মানে তখন চোখে পুরো অন্ধ দেখতেছি যে আমি একদিন কী করলাম, এত বছর করলামটা কি আমি, বুঝছেন? তারপরেও হয়তো খুব ভালো হয়তো বা লিখতে পারিনি, কিন্তু তারপরে আমার নিজের লেখা অনেক পরিবর্তন শুধু আসছে এটা না, আমি অনেক লেখাকে যেটাকে খুব ভালো লেখা মনে করতাম ওইটাকে আমি আসলে ততটা ভালো না কাতারে ফেলার মতন আমাকে রোমান ভাই দিয়ে দিছিল। আবার হচ্ছে কি যেটাকে আমি মনে করতাম খুব একটা মানোত্তীর্ণ না, ওইটার ভিতরে যে আসলে আর কি পরিমাণ ওইটার ভিতরে খেলা আছে, হ্যাঁ ওইটা বুঝার ক্ষমতাটা এটা রোমান ভাই দিয়ে দিয়েছিল। আর আসানা হাবিবের কাছ থেকে তো রেগুলার পাচ্ছি। হ্যাঁ সময় তো যে কোনো মানে একটা পত্রিকার একটা একদম আমার মনে আছে, আমার একদমই তখন কোন অল্প বয়সে তখন উন্মাদের হাউস থেকে 3টা উন্মাদ তো বেরিয়ে হতো, সেই সঙ্গে বাংলার বাণী পত্রিকা রঙ্গবাণী নামে হচ্ছে একটা ব্রডশিটের একটা ক্রয়পত্র বেরোতো, হিউমার মানে ফান পাতা যেটাকে বলতাম আমরা আর কি। আর সংবাদে একটা ম্যাগাজিন বেরোতো আড্ডা নামে, আর বিচিত্রায় সেন্টার ফোল্ড যেত একটা ঝিরঝির নামে, এরকম একটা কিছু একটা নামে। তো আমরা কি বলে হঠাৎ করে একবার কি বলে হাইব ভাই মোটামুটি মানে আমরা যখন একসাথে কাজ করতাম
দেখা যেত যে কোনো কোনো সপ্তাহে পুরো রঙ্গমানির দায়িত্ব আমার উপর ছেড়ে দিচ্ছে। বড় বড় লেখক, হ্যাঁ, তাদের থেকে লেখা নিচ্ছি, তাদের থেকে ইয়ে করতেছি, কিছু লেখা এডিট করতেছি, কিছু লেখা ফেলতেছি, কিছু লেখা ইয়ে করতেছি, মানে বসকে জিজ্ঞেস করেই। বাট বস যে আমাকে আসলে ভাবে ট্রেন করতেছে ওই জিনিসটা, ওইটা তো তখন বুঝিনি, পরে বুঝছি যে সে আমাকে আসলে ট্রেন করতেছে। এবং আমার ওই বয়সে ওইরকম একটা দায়িত্ব একটা ছেড়ে দেওয়া, একটা মানে তখন তো পত্রিকাটাই তো মানে একদম মেইনেস্ট স্ট্রিমেস্ট মিডিয়ায়েস্ট, বুঝছেন, রাইট, মানে ছাপার অক্ষর তখন। সো মানে এখন বুঝি আর কি এটা। আসলে আমি খুবই সৌভাগ্যবান, মানে আমার লাইফের আমার 4 জন সুপার হিরো আছে বলে আমি, মানে আমার বাবা একজন তো ডেফিনেটলি এজ এ ট্রেড ইউনিয়নিস্ট মুক্তিযোদ্ধা হিসাবে, আর তারপরে হচ্ছে গিয়ে আমার ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, উনি আমার একজন সুপার হিরো ছিল চাইল্ডহুডের। এবং বুলবুল ভাইয়ের সাথেও এখন অলমোস্ট উনি অস্ট্রেলিয়া থাকেন, কিন্তু পারিবারিক সম্পর্ক তার সঙ্গে অনেক ছোটোবেলা থেকেই তার সাথে পরিচয়, এবং অ্যাপারেন্টলি সে উন্মাদের বিশাল ভক্ত। তারপর যেটা দেখা হয় জানতে পারছি, তারপরে কী বলে একজন মাকসুদুল হক, যে গান যিনি মেলায় যায় সবাই চিনে থাকে, এখন মাকসুদুল হক আসিফ ব্যাকে ছিল মাকসুদুল হক, আর আরেকজন হচ্ছে আহসান হাবিবের সঙ্গে। আর মাকসুদুল হক তো আমার মানে ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, আলহামদুলিল্লাহ বলতে পারি। আর আহসান হাবিব, ওনার সঙ্গে তো এত বছর ধরে কাজ করছি, হ্যাঁ, তো আমি এই দিক দিয়ে খুবই সৌভাগ্যবান যে হাবিব ভাই, আহসান হাবিব মানে বস, বস, তিনি এরকম দায়িত্ব প্রথম দিন সবাইকে এই যে সরকার অনেক, হ্যাঁ, এভাবে, এটা কিন্তু ভেরি বিগ একটা অনেক বড় কিন্তু একটা বুস্ট ছিল, যেটা তখন বুঝি নাই, এখন বুঝি। মাকসুদ, সে যখন ব্যান্ডের অন্যান্য মানে আছে না, অন্যান্য ব্যান্ডের সব বড় বড় আর্টিস্টদের সঙ্গে, এই যে ফদ নাসের বাবু, তারপরে যে সেকান্দার আলী খোকা ভাই, এদের সাথে পরিচয় করেছে। আচ্ছা, ইয়ে করেন, প্র্যাকটিসে নিয়ে যাচ্ছে সঙ্গে করে। তখন সেও মিরপুর থাকতো, পল্লবী থাকতো, আমিও মিরপুরে থাকতাম। সে গাড়িতে করে আমাকে প্র্যাকটিসে নিয়ে যাচ্ছে। সে বলতেছে যে কি বলে যে ওর নাম অনেক, আমার বন্ধু মানুষ। চিন্তা করেন, মাকসুদুল হক, লিভিং লেজেন্ড, সেই পিচ্ছি আমার বলতেছে, মোটকা একটা পিচ্ছি, একটা বিদঘুটে চেহারার একটা ছেলেরা চশমা পরা, বলতেছে যে কি বলে যে ওর নাম অনেক, আমার বন্ধু মানুষ। শাফিন আহমেদ এসে হাত মিলাচ্ছে, এসে হাত মিলাচ্ছে, বুঝছেন। মানে তখন এখন বুঝি যে এটা একটা কি বিশাল একটা ব্যাপার ছিল, যে আমিনুল ইসলাম বুলবুল বলতেছে যে আমি তো, আরে অনেক খান, তুমি অনেক, আপনি অনেক খান, আগে বলবেন না, মানে রাস্তায় হঠাৎ করে দেখা গেছে, আমি দূরের থেকে চিৎকার, বুলবুল ভাই, মানে এর মতন। সে তো রিক্সা থামাই দিয়েছে, আমি দৌড়ে গেছি, ভাই আমি আমার খুব ভক্ত, সেই খুব সাহস করে তাকে একটা কার্ড দিলাম উন্মাদের, ভাই আপনার উন্মাদের অনেক খান, আমি তো আপনাকে চিনি, আপনার ছোটো করে তুমি করে, তারপরে তুমি করে বলেন, তারপরে হ্যান্ডশেক করলো, তারপরে ওই হাত মনে হয় আমি 3 দিন ধুই নেই, হ্যাঁ, মানে খাইও নেই কিছু যে দিতে হবে, এই জন্য কী বললে, যাই হোক। তো এরকম আর কি, আমি আসলে খুবই বাবা তো বাবাই, তো আমি এই জন্য দিক দিয়ে খুবই সৌভাগ্যবান আর কি, এটাই আর কি। আর মায়ের দিক থেকে যেটা ছিল, মায়ের দিক থেকে বাচ্চাটা, সে ইজ এ ওয়ার্কিং লেডি, সে সারা জীবনই চাকরি করেছেন, এবং যে কারণে আমি হচ্ছে আমার পাওয়ার ওম্যান খুব ভালো লাগে, যে নারীরা হচ্ছে গিয়ে বেশ মানে আছে না স্ট্রেঞ্জ, যেমন আমাদের ফ্যামিলি মোটামুটি মাই সব করেছেন, সবই মানে আমাদের বললাম না, জয়েন্ট ফ্যামিলিটাও সেই বলতে গেলে সেই চালিয়েছেন। তো সেই কারণে আমার সবসময় পাওয়ার ওম্যানদেরকে প্রতি আমার একটা খুবই শ্রদ্ধা সবসময় আছে। তো এই আমার কী বলে, ওই মায়ের ওই যে বকাঝকা মাইটটায়ের, হ্যাঁ, ওইটাও কাজ করছে এটার পিছনে। হয়তো আজকে আপনাদের ওই যে অনুষ্ঠানে যে আসছি, আপনারা যে ডাকছেন, যে আপনারা যে মনে করছেন যে অনেকক্ষণ নামে একজন আছেন, তাকে ডাকা যায়, এত বছর লেখে না, হ্যাঁ, তো তারপরেও তাকে ডাকা যায় রকমারি.com এর মতন একটা প্ল্যাটফর্মে গল্পগ্রাফিতে। নিজেরা অনেক কৃতজ্ঞ আপনাকে আমাদের মাঝে। না, অ্যাবসলিউটলি কৃতজ্ঞ, আর কিচ্ছু নেই। তবে একটা জিনিস ভাইয়া, উন্মাদের যতজনের সাথেই কথা হয়েছে, সবারই হচ্ছে একটা খুবই প্রোফাউন্ড এক্সপেরিয়েন্স ছিল বসের সাথে, কোনো না কোনো ভাবে। সবাই হচ্ছে এই কথাগুলো মেনশন করেন, এবং আজকে আপনার কথা শুনেও আবারও সেই জিনিসটার প্রমাণ পেলাম। আহসান হাবিব, আমি জানি না, আমি অনেক সময় আমার একটা বন্ধুর মতো নকল এরকম বলি যে কি বলে, যে আমরা সবাই মানুষ, হ্যাঁ, গৌতম বুদ্ধ, আহসান হাবিব, আমরা অনেকটা এরকম করে বলি। তার কারণ আরেকটা জিনিস হচ্ছে কি, আহসান হাবিবের কাছ থেকে আসলে এই মানুষটা না, মানে আমি জীবনে মানে আপন মানুষের তো অভাব নেই, আমরা প্রচুর আপন মানুষ সবারই থাকে, রাইট, সব কিছুর ঊর্ধ্বে সবার বাইরে যে আমি একজনের নাম বলতে বললে আমি বলতে পারবো যে এই একটা মানুষ যে এতটা নির্লোভ হইতে পারে, এতটা চাহিদাহীন হইতে পারে, মানে এতটা, এই যে বললাম না যে আমি খুশি থাকি সবসময়, এটা অটোমেটিক্যালি তার থেকেই শেখা আমার।
ইনফ্যাক্ট আমার বাবা মার কাছ থেকে এই শিক্ষাটা পাইছি। কিন্তু তারপরে ওই আসলে মানুষটা না এত নির্লোভ একটা মানুষ হতে পারে, চোখের সামনে তার কোনো চাওয়া পাওয়া নেই, কিচ্ছু নেই, যেটা হচ্ছে হবে। মানুষ সে যে একজন জীবন্ত কিংবদন্তি, তার নিজেরই এটা আইডিয়া নেই, তাকে বললেও সে বিশ্বাস করে না। এই মানুষটা তার হার্টের বাইপাস অপারেশন হলো ওই সময়, তাকে তো মানুষজন পাগল করে ফেলছে আর কি, মানে আইডিয়া করে আসানা বিবের এই সেই হয়েছে। সে অপারেশনের পর হাসপাতালে বেডে শুয়ে বলতেছে যে আচ্ছা বুঝছো যে উন্মাত্র একটু সিরিয়াসলি করতে হবে। আমি যে মানে না 40 বছর পরে এসে মানে কেন বলে, মানে লোকজন মনে হয় বুঝছে পরে টরে দেখলাম যে অপারেশনের সময় দেখলাম যে পরিমাণ লোক খবর টবর নিল, চিনিও না লোকজন, মনে হয় একটুখানি আসলে আমার চিনে টিনে, একজন তো খারাপ আঁকলে তো খারাপ প্রক্রিয়া করলে তো সমস্যা। চিন্তা করেন কয়েক বছর আগের কথা। মানে আসামি হচ্ছে কি এরকম মানুষ, মানে হি ইজ অ্যাবসলিউটলি কি বলবো, হি ইজ আ সেন্ট। অ্যান্ড মানে কি বলবো, আলহামদুলিল্লাহ মানে অসাধারণ একজন মানুষ। এবং তার আশেপাশে থাকলে আপনার মানে কি বলবো, আপনার ক্রিয়েটিভিটিও খুলবে। আপনি তো ক্রিয়েটিভ নাও হন, তারপরেও আপনার ইউল হ্যাভ আ মানে কি বলবো যে আপনার অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি খুলে যাবে সারা দুনিয়ার প্রতি, সব কিছুর প্রতি। তো ভাইয়া এখন তাহলে কি নিয়ে কাজ করছেন? এখন ওই যে এখন তো মূলত কনসালটেন্সিটাই করছে বেশি, মিডিয়া অ্যান্ড স্পেশাল প্রজেক্টস এইসব ও আজকেও ওঠার সময় বলতেছিলেন যে ঢাকা শহরে অনেক মানুষ আপনার কাছে ঋণী। না এমনি ঋণী মানে জোক, মানে ঋণী মানে হচ্ছে কি যে কনসালটেন্সি করতে গেলে যেটা হয়, চায়ের আড্ডাতেও এসে মানুষ বিভিন্ন রকমের আইডিয়াস নিয়ে যায়, হ্যাঁ ওই জন্য পয়সা পাই না আর কি। তো আর কি ওই সেন্সে ঋণী আর কি, আমি সবাইকেই ক্ষমা করে দিচ্ছি। হ্যাঁ, প্রচুর পত্রিকা আছে যেটা সম্পাদক মারা গেছেন, তাদের পত্রিকাতেও অনেক টাকা পাইতাম আর কি। এখন আর বলি না যে পাই, ওগুলোও সব ছেড়ে দিছি, আমি কোনো দাবি রাখি নেই। কারণ আমি যদি এখন খালি পুরানো, আমি যদি 4টা একটা পত্রিকার নাম বলি যে এই পত্রিকাগুলো থেকে কত করে পাই, তাইলেও আমি মনে হয় আজকে মানে মাল্টি-লাখপতি তো হবই আর কি, মানে খালি ছড়া লাখার হিসাব করলে। তো যাই হোক, ওইটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কি এখন কনসালটেন্সিটাই বেশি করছি, আর ওই ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি কিছু মিডিয়া হাউসগুলোর জন্য। যে যখন ডাকে, যার যখন প্রয়োজন হয় তখন তাদের জন্য করি, যদি আমার সঙ্গে যায় কাজটা, যদি আমার কাছে মনে হয় যে ইটস ওয়ার্থ ইট, যদি ওই পার্টিটাকে মনে হয় যে মানে মানে তাদের সাথে কাজ করার মতন আমি মানসিকতা রাখি, বা অন্তত ব্যক্তিটা যদি অন্তত হয়, আচ্ছা ঠিক আছে তার প্রতিষ্ঠান এটা করছে কিন্তু ব্যক্তিটা হচ্ছে গিয়ে এরকম, আমি জানি তার পিছনে হি হ্যাজ আ ভেরি গুড ব্যাক ট্র্যাক, বা সে গোপনে অনেক ভালো, হ্যাঁ প্রকাশ্যে তো মন্দ, এরকম তো অনেক মানুষ আছে আমাদের, প্রকাশ্যে মন্দ কিন্তু আসলে গোপনে খুব ভালো, আমি অনেকজনের নাম বলতে পারি। যাই হোক, তো এখন এটা করছি। আর হচ্ছে নতুন যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনাদের এখানে এসে মজা লাগতেছে আমার, এই জন্য আমি কিছু ঘুরে দেখতেছি আপনাদের সব কিছু, যে আমি আসলে একটা ইউটিউব প্রজেক্ট নিয়ে এই মুহূর্তে কাজ করছি, খুব শীঘ্রই হয়তো বা এটা আসবে। এটা মাহমুদ জুয়েল সাহেব নামের একজন এঞ্জেল ইনভেস্টর, উনি ওইটা শুরু করতে যাচ্ছেন। তো উনার সঙ্গে আমি আছি, আর আমাদের সেই সাউন্ড ইঞ্জিনিয়ার পৃথিবী আছে। মানে আমরা তো মূলধারার মানুষ, আমরা জীবনে আসলে কোনো অল্টারনেটিভ মিডিয়াতে আসিনি, তো এবার একটু অল্টারনেটিভ মিডিয়াতে এসে একটুখানি সার্চ করার ইচ্ছা, যে দেখি অল্টারনেটিভ মিডিয়াতে কী করা যায়। এই কারণেই হচ্ছে গিয়ে আমাদের এই এঞ্জেল ইনভেস্টর জুয়েল ভাইকে তার আগ্রহে আর কি একটা ইউটিউব একটা প্রজেক্ট চালু করার ইচ্ছা। তো দোয়া করবেন, দেখা যাক কি হয়। অবশ্যই দোয়া করবেন যাতে আপনাদেরটার থেকে বেশি হিট হয়। তা তো অবশ্যই। ভাই আসলে গল্প করতে থাকলে তো শেষ হবে না, আমরা আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি আবার আরেকদিন আমাদের এখানে আসবেন, আরো গল্প হবে, আরো আড্ডা হবে। আমি তো চাই আজকে এখনই ক্যামেরা মানে অফ করার পরে আমরা অফ ক্যামেরাও মানে আড্ডা দিব। আপনি কিন্তু শো করার আগে কথা দিয়েছিলেন যে শোর পরে চা খাওয়াবেন। অবশ্যই সো আড্ডা একটা হবে। তবে এখন জেনারেটর চলে তো একটু পরে বাতি বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আসলে বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমাদেরকে অনুষ্ঠান এখন বাধ্য হয়ে শেষ করতেই হবে, না হলে আমরা আরো কিছুক্ষণ চালাতাম। আমি একটু ভাইয়ার কাছে চলে যাচ্ছি। আপনারা সৌভাগ্যবান তো প্রিয় দর্শক, ভাইয়ার কথার মাধ্যমে আমরা আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। আমার কথা কি কথা, আমাদের দর্শকরা হচ্ছে এখন আপনার কাছ থেকে কিছু সমাপনী বক্তব্য এক্সপেক্ট করছেন, কারণ সব অনুষ্ঠান এইভাবে শেষ হয় তো। ও আচ্ছা, মানে মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা। দর্শকদের উদ্দেশ্যে আমি তো বলতে চাই যে আসলে দেখেন,
এই আমি অ্যাজ এ গেস্ট অতিথি হিসাবে আমি আজকে বক্তা হিসাবে এখানে আসছি। আমি যা যা বলেছি আপনারা যদি পুরোটা শুনে থাকেন তাহলে আমি বলবো যে আপনারা এতটা সময় এখানে কেন ব্যয় করলেন। আপনারা দয়া করে ভালো কাজে সময় ব্যয় করুন, সৃষ্টিশীল কাজে সময় ব্যয় করুন। আর দ্বিতীয়ত, যারা শুনে ফেলেছেন, পুরোটা দেখে ফেলেছেন, এখনও এই মুহূর্ত পর্যন্ত যারা পজ দিয়ে অন্য ভিডিওতে যান নাই, শিক্ষামূলক কোনো ভিডিওতে, আপনারা দয়া করে কি বলবো যে মানে যা যা বলেছি সব ভুলে যান, জাস্ট ভুলে যান একেবারে। হ্যাঁ, এইটা যে আপনাদের লাইফে কোনো উপকার হবে না, কোনোভাবেই কিছু হবে না। আমার খালি একটু উপকার হইতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমি আমার বাসায় যে আমার স্ত্রী আঁকি, তাকে যে আমি দেখাতে পারবো যে দেখো ইউটিউবে আমার ভিডিও আছে। হ্যাঁ, রকমারি.com গল্পগ্রাফি রাতুল খান আমার ইন্টারভিউ করে। হ্যাঁ, মানে আসলে সে বিশ্বাস করে না আমার যে কোনো মানে একটু দাম আছে বাজারে, যে একটু ইয়ে আছে, সে বিশ্বাস করে না আর কি। এই জন্য যাই হোক, ধন্যবাদ সবাইকে, মানে সত্যিই ধন্যবাদ যারা আসলে দেখলেন, এবং ধন্যবাদ আপনাকে, অন্যরকম গ্রুপ, রকমারি, সব কিছুকে। রকমারি আমার খুব প্রিয় একটা জায়গা। আমার এখনও কার্টে 113টার মতো বই, আর লিস্টে খালি ওইটা দেখি আর চোখের পানি ফেলে, আহা যদি টাকা থাকতো কিছু। হ্যাঁ, আর হচ্ছে কি, আর উইশ লিস্ট তো বলাই মানে বাহুল্য, কত বড়। হ্যাঁ, তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর। থ্যাংক ইউ ভাই, উই আর অনার্ড। এবং প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আমার আর কিছুই বলার নেই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।